কক্ষ দুই কক্ষেরই 2/3 ভোটের পরে গণভোটের বিধান থাকতে হবে, এর মধ্যে দিয়ে সংবিধান সংশোধন হবে। তো সেই ক্ষেত্রে সংবিধান যদি মাইনর, প্রশ্নটা উঠেছে যে মাইনর সংশোধনী যদি হয় সেটার ক্ষেত্রে গণভোটে যেতে হবে কিনা। তো আমরা খুব স্পেসিফিক করে কতগুলো ধারা বলে দিয়েছি যে এই সমস্ত সংশোধনীর ক্ষেত্রে অবশ্যই সংবিধান সংশোধনীর মানে গণভোটে যেতে হবে। যা তার মধ্যে যেগুলো আসলে রাষ্ট্রের বেসিক পাওয়ার স্ট্রাকচার কিংবা প্রিএমবেলের মতো গুরুত্বপূর্ণ ইস্যু, এইগুলোর মূলনীতি, এইরকম গুরুত্বপূর্ণ ইস্যু যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে সংশোধনী করতে গেলে অবশ্যই গণভোটের যেতে হবে। আদারওয়াইজ নর্মাল যেগুলো রুটিন সংশোধনী যদি প্রয়োজন হয় এগুলো আসলে দুই কক্ষের 2/3 যথেষ্ট। প্রধান বিচারপতি নিয়োগ একটা খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। এটা কোনো কোনো রাজনৈতিক দল জ্যেষ্ঠ 3 জনের মধ্যে থেকে একজন বাছাই করার প্রক্রিয়ার কথা বলেছে। আমরা যে একটা পদ্ধতিতে জোর আরোপ করতে চেয়েছি যে যিনি জ্যেষ্ঠতম থাকবেন তিনি আসলে প্রধান বিচারপতি হবেন। আর তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ, এমন কোনো অভিযোগ থাকে যিনি যেটা আসলে প্রধান বিচারপতি পদে যাওয়ার মতো না, সেই প্রসঙ্গ তো ভিন্ন, সেটা তো তার মানে বিচার অন্যভাবে হওয়া যাবে। আর সেটার জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তো আছেই। আচ্ছা, এর বাইরে আপনার রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে আমরা ইলেকটোরাল কলেজ যে পদ্ধতি এটাকে সমর্থন করেছি এবং সেখানে 2 কক্ষের সংসদ সদস্যদের বাইরেও জেলা কাউন্সিল, 64টা জেলায় 64টা জেলা কাউন্সিল এবং প্রত্যেক জেলার একটা করে ভোট, এর মধ্য দিয়ে নির্বাচক মণ্ডলী তারা আসলে রাষ্ট্রপতিকে নির্বাচন করবে। আমরা এটাতে নীতিগতভাবে একমত হয়ে বলেছি যে এটা আওতারও বাড়ানো দরকার, যেমন সিটি কর্পোরেশন কিংবা অন্যান্য যে স্থানীয় সরকারের যে যারা জনপ্রতিনিধি আছে তাদেরকে যদি আমরা ইনক্লুড করতে পারি তাহলে এই যে অল্প কিছু যারা আছে মানে 2 হাউস এবং আপনার মানে 64টা জেলা কাউন্সিল, এটার কারণে যে মানে কেনা বেচার যে একটা সম্ভাবনা থাকে এটাকে দূর করা যাবে যদি আমরা আরও স্থানীয় প্রতিনিধিদেরকে যুক্ত করতে পারি। কিন্তু ওই যে নির্বাচক মণ্ডলীর যে মাধ্যমে যে রাষ্ট্রপতি সরাসরি নির্বাচন, এটা থাকলে রাজনৈতিক দলগুলো আসলে তেমন ব্যক্তিকে মনোনয়ন দিতে বাধ্য থাকবে বা এক ধরনের তারা রাজি হবে, সম্মত হবে। এই কারণে আমরা রাষ্ট্রপতি নির্বাচনটা ইলেকটোরাল কলেজ পদ্ধতিটাকে সমর্থন করছি। আরেকটা আমরা বলেছিলাম যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ওনারা মানে কমিশন প্রস্তাব করেছিল যে 3 অর্থ বছরে একবার করে তাদের সম্পদের বিবরণ বা আয় ব্যয়ের হিসাব দেওয়ার ক্ষেত্রে আমরা বলছি প্রতি আয়কর বছরই এটা করা দরকার, মানে প্রত্যেক বছর এটা করা দরকার। মানে প্রতি আয়কর বর্ষেই সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের যে আপনার সম্পদের বা আয় ব্যয়ের হিসাবটা জনসম্মুখে কিংবা সরকারের কাছে দিতে বাধ্য থাকবে। মানে এটা চাইলে দুদকও এটা নিয়ে তদন্ত করতে পারবে। নিম্নকক্ষে নারী আসন, এটা নিয়ে আমাদের আগের পর্বেও আলোচনা হয়েছিল, আজকে আলোচনা হচ্ছে। 100 আসনে সরাসরি নারী প্রার্থী, মানে নারীরা নারীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং তার মধ্যে দিয়ে 100 জন নারী পার্লামেন্টে নিম্নকক্ষে যাবে সরাসরি ভোটে, সংরক্ষিত আসন না। এটাকে আমরা সমর্থন করছি এবং উচ্চকক্ষে 100 আসনের 25% নারীদের জন্য রাখার ব্যাপারেও আমরা একমত আছি। জনপ্রশাসনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অনেকগুলো জিনিসের আমরা আসলে একমত হতে পারি নাই।